মাঝে আমি দাম দিয়ে আজ 16ই ডিসেম্বর দান করিতে মহান বিজয় দিবস। লক্ষ দিবস 1971 সালের আজকের এই দিনে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল একটি দেশ, একটি পতাকা, একটি স্বাধীনতা। যে দেশটি একান্তই আমার দেশ, আপনার দেশ, যে পতাকা একান্তই আমার আপন। এই তো কিছুদিন আগে একটি রক্তাক্ত জুলাইয়ের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা এনে দিল এই বাংলাদেশে আরো একটি বিজয়। অনেক বিশ্লেষকের মতে এমন একটি বিজয় সাধারণ ছাত্রদের পক্ষে একদিনে করা সম্ভব হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ হলেও দেশ ও মাতৃকার টানে অসাধারণ কয়েকটি বিপ্লব আমাদের দ্বারাই সংগঠিত হয়েছিল। আমরা ভাগ্যবান কিংবা আমাদের দুর্ভাগ্য যে 80 বছরে আমাদের 4টি সরাসরি বিপ্লব এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত করতে হয়েছে। কথিত আছে যে জাতির ইতিহাস নেই, সেই জাতি স্থবির হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা সাধারণ শিক্ষার্থী হলেও আমাদের ইতিহাস রয়েছে মাস্টারদা সূর্য সেনের ইতিহাস, আমাদের রয়েছে প্রীতিলতার ইতিহাস, আমাদের রয়েছে 1952 সালের রফিক শফিক জব্বার বরকতের ইতিহাস, আমাদের রয়েছে 7 জন বীর শ্রেষ্ঠের ইতিহাস, আমাদের রয়েছে শহীদ মেজবাউদ্দিন নওফেলের ইতিহাস। আমরা তারই উত্তরসূরি। 2024-এ সাধারণ শিক্ষার্থীরা হঠাৎ করে এই আন্দোলন সংগ্রাম শেখেনি। সেই ব্রিটিশ বিদ্রোহী আন্দোলন থেকে শুরু করে আধুনিক বাংলা বিনির্মাণের সর্বপ্রথম আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলন, সবখানেই ছিল সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বেশি অংশগ্রহণ। 1952 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সমাবর্ত অনুষ্ঠানে তৎকালীন দুই পাকিস্তানের প্রেসিডেন্ট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলেন, Let me make it clear to you, it is not doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. Anyone who tries to mislead you is really enemy of Pakistan. আমাদের দাবি রাষ্ট্রভাষা আমাদের দাবি রাষ্ট্রভাষা আমাদের দাবি রাষ্ট্রভাষা আপনারা এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আমাদের কথা শুনুন, অন্যথায় আমরা লাঠিচার্জ করতে বাধ্য হব। চলে যান। আমাদের দাবি রক্তে ভাষাইলি
উনিশশো 52 সাল তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে নিজের মাতৃভাষার জন্য 144 ধারা ভঙ্গ করে তার এই সাধারণ শিক্ষার্থীরা রফিক, শফিক, জব্বার, বরকত, সালাম সহ নাম জানা না জানা আর শত বীর শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত আমার এই মাতৃভাষা, যে ভাষা আমার মায়ের ভাষা, যে ভাষায় আমি অনুভূতি ব্যক্ত করি, যে ভাষায় কোকিল গান গায়, যে ভাষায় গান করে আমার আউল বাউল মাঝি। ইতিহাসে আমরা সেই জাতি, আমরা সেই মর্যাদাপূর্ণ জাতি যারা নিজের ভাষার জন্য রক্ত দিয়েছি। শুধু 1952 সালে নয়, পরবর্তীতে যে কয়েকটি আন্দোলন এবং সংগ্রাম রয়েছে সব কয়েকটিতেই সাধারণ শিক্ষার্থীরা ছিল সবার আগে। 1969 সাল তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে ঢাকার রাজপথে স্লোগানে মুখরিত করত সাধারণ শিক্ষার্থীরা। আইয়ুব খানের সামরিক জান্তারা এই স্লোগানকে এত বেশি ভয় পেত যে তারা পুরো ঢাকা শহর সহ 144 ধারা জারি করে। ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বর্বরচিত এবং ন্যক্কারজনক 144 ধারা। তার উপরে চলত অমানসিক নির্যাতন ও পৈশাচিকতা। আস্তে আস্তে সাধারণ শিক্ষার্থীরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সিদ্ধান্ত নেয় 144 দ্বারা তারা ভঙ্গ করবে এবং তখন তাদের সঙ্গে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো একাত্মতা ঘোষণা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের সামনে তারা সেদিন একটি মিটিং করে। সেখানেই 11 দফা পেশ করে সাধারণ শিক্ষার্থীরা। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আইয়ুব খান আমাদের প্রভু হতে চায়। হিন্দি থেকে প্রকাশ করলেন মাস্টার নট ফ্রেন্ড। তিনি আমাদের ছাত্রদের উপর 144 ধারা জারি করে নৃশংসভাবে অত্যাচার এবং হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা আর মেনে নিব না। আমরা তাকে 11 দফা দিয়েছি, আমাদের 11 দফা তাকে মানতে হবে। 11 দফা 11 দফা 11 দফা 11 দফা 11 দফা 11 দফা। সাধারণ শিক্ষার্থীরা যখন রাস্তায় আসে, সামরিক বাহিনীর জান্তারা তাদের উপর আক্রমণ চালায়। সেই আক্রমণে শহীদ হয় একজন শিক্ষার্থী, নাম তার আসাদ।
সালের মহান মুক্তিযুদ্ধে स्टूडेंट लोगों को लेकर आओ, जल्दी जाओ। क्या बोला तू? सुना भी नहीं गया। चलो बहुत एंग्री हो रहा। अरे बच्चा उठ, अरे उठ ना। सुन, तेरे को एक बात बताऊं, आदमी जितना होता है उसका बाप भी उतना ही होना चाहिए, नहीं तो बहुत प्रॉब्लम हो जाती है। अरे तलपा के मारो, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো ঢাকা শহরে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পুরো দেশে। শুরু হয় একটি রক্তক্ষয়ী যুদ্ধ, ইতিহাসে যে যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধ 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই দিনে আমরা অর্জন করি একটি দেশ, একটি স্বাধীনতা। 1971 সাল নয়, পরবর্তীতে যে কয়েকটি আন্দোলন রয়েছে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি, সবার আগেই ছিল 1990-এর গণ আন্দোলন, সেখানেও ছাত্রদেরই অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। পরবর্তীতে 2018 সালের নিরাপদ সড়কচাই আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন তৎকালীন সময় সরকারের প্রায় ভিত নাড়িয়ে দিয়েছিল, তাই সুকৌশলে সরকার একটি সিদ্ধান্ত নেয়। তারা হাইকোর্টের মাধ্যমে জানিয়ে দেয় কোটাকে সংস্কার করা হবে, কোটা নামক এই ব্যাধি সমাজে খুব বেশি দিন থাকবে না। কিন্তু আদতেও ছিল সেটা সরকারের এই সাধারণ শিক্ষার্থীদের সাথে করা সবচেয়ে বড় প্রহসন এবং ঠাট্টা মাত্র। সাধারণ শিক্ষার্থীদের তখন জিম্মি প্রায় অবস্থা। চাকরির ইন্টারভিউ যারা দিয়েছেন তারা মনে করতে পারবেন একজন যোগ্য মানুষের সঙ্গে কি ধরনের আচরণ ইন্টারভিউ বোর্ডে করা হতো। আপনাকে কিন্তু বড় সুন্দর লাগছে। আরো বলুন না, বলেছে আমরা যে ধরনের চাকরিটা করি আমাদের সাদা পোশাক
করা উচিত, বুঝতে পেরেছেন? কারণ সমাজে একটা প্রভাব পড়ে, তাহলে আমরাও বুঝাতে পারি আমরা আসলে কতটা ভালো মানুষ। হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। আসুন আসুন আমরা বলছি, চলুন শুরু করতে হবে। আসুন, প্রথম দিকে আসুন। দেখি, আপনার চেয়ারের দিকে যাচ্ছেন কেন? আমার চেয়ার চাইছে, আমার চেয়ার চাইছে। আরে হলো, যাই হোক। আমি বলছি, আচ্ছা, অফিসের চেয়ার নয়, কলেজ থেকে নিয়েছি। আমার তো ওই আমাদেরও কিন্তু থাকবে আলাদা হলেও চলুন একটু কাজ করি। হ্যাঁ, এসেছি যখন এই যে আছেন, আসুন। আসুন বাবা, এই বাবা। সম্পর্কে আপনি একটু বলুন না, মানে আপনি এই সুন্দর চুলে হিসাবে ব্যবহার করেন। ও আচ্ছা, আপনি কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন? কি ইন্টারভিউ? তাহলে ওটা ভাষা আজকে দিই। আপনার নিজের সম্পর্কে একটু বলুন। এখানে কেন? বাড়িতে যা, রান্না বান্না করো। শোনো, আপনার সার্টিফিকেট আমরা দেখেছি, খুবই ভালো ভালো। হ্যাঁ, তবে আপনি কি ওই খবরটা শোনেননি? সংসার সুখে হয় রমণীর গুণে, সেই গুণে গুণান্বিত হবেন এবং আপনার স্বামী সংসার শ্বশুর বাড়ি সবাইকে ভালো রাখবেন, ভালো রাখবেন। আপনি চাইলে ভালো একজন রাঁধুনি হতে পারবেন, এটা আমাদের আর আপনি একজন নারী, কেন করবেন চাকরি? আপনি একজন সরকারি চাকরিজীবীকে বিয়ে করবেন, সাথে সাথে ব্যবসায়িক করবেন। আপনি কি করবেন জানেন তো? আপনি শুনবেন, বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, আর বানাবেন চলে যান। চাকরি আপনার হচ্ছে না, আপনি চলে যান। এই শুনুন, যখন এসেছেন একটা অ্যাডভাইস দেই, ওই সবকিছু রান্না করলেও খাঁটি রান্না করবেন না, ওটা কোলেস্টেরলটা বেড়ে যায়। আমার বউ রান্না করে তো, হ্যাঁ বুঝতে পারি, খুব সমস্যা হয়। আপনি আসুন। আসতে পারি? আপনি এখানে কেন? ইন্টারভিউ দিতে আসছি। আপনি কেন ইন্টারভিউ দিবেন? আমার একটা চাকরি দরকার। এসেছেন তখন বসুন, বসুন। যা এনেছেন, কি এনেছেন আপনি? শুধুই সনদ, কেমন আছে দিন? এত কষ্ট করে আমার দরকার ছিল। এটা কি কোটা? আরে কোটা এখন তো দুর্বল কোটা। এটা কি হয় না? হয় না, আপনি তো জানেনই না ইন্টারভিউ কিভাবে দিতে হয়। একদম। শুনুন ভদ্রলোক, আপনি এসেছেন, আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে আপাতত চাকরিটা আমরা আপনাকে দিতে পারছি না। পারছি না শারীরিকভাবে অক্ষম, এই জন্যই তো পারছি না। খুঁজছি না, কেন দেবো না? থ্যাংক ইউ। আমরা চাচ্ছি একজন সুদর্শন সুপুরুষ যারা রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে, ঠিক আমাদের মতো। আপনার চাকরিটা করছে না, আপনি এবার কত খাটে। এই শুনুন, বাইরে আমাদের পিয়ন আছে, তাকে বলবেন যেন বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে একটু ছেড়ে দেয়। আবার বাইরে গিয়ে বলবেন না আমরা অমানবিক, আমরা রাষ্ট্রীয় কাজে আছি।